দীর্ঘদিন পর শেখ হাসিনা প্রবাস থেকে দেশে ফিরলেন। বেরিয়েছিলেন স্বামীর সাথে সংসার করবেন বলে, ফিরলেন জনতার নেতা হয়ে। এই সেই জনপদ যেখানে একদিন মানুষ সমস্ত বিভেদ ভুলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার এই সেই দুর্ভাগা দেশ যেখানে বিশ্বাসঘাতকের দল নৃশংসভাবে খুন করে তাদেরই জনক এবং তার পরিবারের 20 জন সদস্যকে। একটি দেশ, একটি পরিবার। বাইগার নদীর তীর ঘেঁষে কাশবন, ধান, পাট, আখ ক্ষেত, খেজুর, তাল, নারকেল গাছের সারি, তাতে বাবুই চড়ুই পাখিদের কলকাকলি, ক্লান্ত ঘুঘুর ডাক। সেখানে ছায়ায় ঘেরা, মায়ায় ভরা, শান্ত নিরিবিলি ছোট্ট একটি গ্রাম, টুঙ্গিপাড়া। এখানে 200 বছরের পুরনো একটি সাধারণ পরিবার একটি জাতির পুনর্জন্মের সাথে কিভাবে জড়িত হয়ে গেল, সে এক বিস্ময়কর কাহিনী। এই পলিমাটির গ্রাম থেকে উঠে এসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন ডাক দিয়েছিলেন স্বাধীনতার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এবং পরবর্তীকালে তাঁরই প্রথম কন্যা শেখ হাসিনার উপর দায়িত্ব বর্তায় সেই অর্জিত স্বাধীনতা রক্ষার। নদী বিধৌত পলি, বর্ষার কাদামাটি আর হেমন্তের কাশফুল বুকে নিয়ে এখানেই 1947-এর 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। শৈশবে দাদার আদরে, দাদির স্নেহে, প্রকৃতির কোলে বেড়ে ওঠেন বঙ্গবন্ধুর আদরের হাসু। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৈশবে পাড়াগাঁয়ের আর 10টি উচ্ছল মেয়ের মতোই বেড়ে উঠেছেন। একটু বড় হলে 1956 সালে পিতা শেখ মুজিব তার পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনাকে নারিন্দা নারী শিক্ষা মন্দিরে 3য় শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। দাদা ঠিক করলেন, কারণ অনেকদিন আব্বার কোনো খবর পাচ্ছিলেন না, তুমি ঠিক করলেন ঢাকা আসবেন। তা আমাদের তো নৌকা ছিল, নৌকাই বেশি যাতায়াত। তো দাদা যে নৌকাটা, একটা নতুন বড় নৌকা বানালেন। আমি আর কামাল আমাদের দুজনকে দাঁড় করালেন যাতে নৌকার মধ্যে আমরা হাঁটতে চলতে পারি। 3 দাঁড়ের নৌকা, এবং ওই নৌকায় করেই কিন্তু আমাদেরকে নিয়ে ঢাকায় আসলেন। তবে 56 সালে আব্বা যখন মন্ত্রী হলেন তখন ওই নারী শিক্ষা মন্দিরে ক্লাস 3-তে আমাকে ভর্তি করে দেওয়া হলো। শেখ হাসিনা কৈশোরেই যেমন দেখেছেন পাকিস্তানি স্বৈরশাসক কর্তৃক বাবার উপর নির্যাতন, তাকে জেলে বন্দি করা, তেমনি দেখেছেন ছোট ছোট ভাই বোনদের নিয়ে তার মায়ের বেঁচে থাকার সংগ্রাম। আমাদের জীবনটা এরকম ছিল যে যখন স্কুলে পড়ি তখন স্কুল থেকেও জেল গেটে যেতে হতো আব্বাকে দেখতে। আবার যখন কলেজে পড়ি বক্সিবাজার থেকে তো রিক্সায় করে সোজা জেল গেটে আব্বার সঙ্গে যে ইন্টারভিউ থাকতো ওখান থেকেই যেতাম। 6 দফা যখন দিলেন তারপরে তো আমি কলেজ ভিপি হলাম। তো ওখান থেকে পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এবং ইউনিভার্সিটিতে তখন তো পুরোদমে ছাত্র রাজনীতির সাথে জড়িত, মানে বন্দী হবার একটা যে অভিজ্ঞতা সেটা আমার কলেজ জীবন থেকেই। শেখ হাসিনা আরও দেখেছেন গণজোয়ারের ভেতর থেকে বাবাকে বঙ্গ জনপদের বন্ধু হয়ে ওঠা। এভাবেই মানুষের সংগ্রামে বাবা মায়ের নেতৃত্বকে খুব কাছে থেকে দেখে
স্বাধীনতার জন্য লড়াইয়ের ইচ্ছা তার মনেও জাগতে থাকে। মামলা যখন চলছে আপনি জানেন যে, আর সেই সময় কিন্তু এদিকে আন্দোলনও খুব তুঙ্গে। ছাত্র সংগ্রাম পরিষদ বা হওয়ার আগের থেকে কিন্তু আমরা আন্দোলনে খুব সক্রিয় ছিলাম। এরপরে ছাত্র সংগ্রাম পরিষদ হলো 6 দফা 11 দফা। তো ওই সময় আব্বার সঙ্গে কারাগারে আমরা যে দেখা করতে যেতাম, জেলখানা মানে মামলা শুরু হওয়ার পর ওই ক্যান্টনমেন্টেই ওনাকে একটা সমস্ত আসামিদের একটা অফিসার্স মেসে রাখা হয়েছিল। সেখানে টিনের একটা ব্যারাক আর এপাশে একটা ছোট বিল্ডিং, সেখানে ওনাকে একদম একা রাখা হতো। তো এই প্রথম ওখানে যে ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। ছোট্ট একটা কামরা, চারিদিকে মানে দরজার কাচের মধ্যে লাল রং লাগানো, ওই অবস্থা একটা ওনাকে রাখা হতো ওখানে। তো আমি যখন ওখানে যেতাম তো স্বাভাবিকভাবে কিছু বাইরের যে অবস্থাটা এ ব্যাপারে ওনার সঙ্গে মা সবসময় জানাতেন, আমরা বলতাম। তো কখন কি করতে হবে, অনেক সময় উনি কী স্লোগান দিতে হবে, কী করতে হবে, সেই নির্দেশনাগুলো কিন্তু দিতেন। আমি একটা ছোট খাতার মধ্যে সব লিখে নিয়ে আসতাম এবং সেগুলি এসে আমাদের যে সংগ্রাম পরিষদের মিটিং হতো, বেশিরভাগই আমরা এখন যে জহুরুল হক হল, ওটা তখন ছিল ইকবাল হল। ইকবাল হল একটা পুকুর পাড়, সেখানে ছোট্ট একটা গাছ ছিল, একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। ওই গাছের নিচে বসে বসে অনেক সময় মিটিং করেছি এবং তখন কী কী নির্দেশনা সেগুলি জানাতাম। তাছাড়া মা ছাত্রলীগের সঙ্গে সবসময় একটা যোগাযোগ, তারা আসতো, গোপনে দেখা করে যেত, তখন জরুরি নির্দেশনাগুলি দিয়ে দিতেন। ৬৬ সালে 6 দফা আন্দোলনের সময় পাকিস্তানি শাসকেরা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। সে বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরের বছর 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেখ মুজিব তখনও জেলে। বঙ্গবন্ধু সহ আরও 34 জন অভিযুক্ত তখন বন্দি জীবন যাপন করছেন। দেশে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে গণ আন্দোলন আইয়ুব শাহের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পরিণত হয়। আইয়ুব রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক ডাকেন। বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে সেই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। বঙ্গবন্ধুকে প্যারোলে রাওয়ালপিন্ডিতে না যাওয়ার জন্য মায়ের গোপন নির্দেশনা জেলে পৌঁছে দেন শেখ হাসিনা। আগরতলা মামলা তুলে নিতে বাধ্য হন আইয়ুব সরকার। এভাবেই স্বায়ত্তশাসনের আন্দোলনে নিজের অজান্তে তরুণী শেখ হাসিনা জড়িয়ে পড়েন। मगरबी पाकिस्तान में दिन के 2 और मशरकी पाकिस्तान में 3 बजे चंद लम्हे बाद सदर पाकिस्तान फील्ड मार्शल मोहम्मद अयूब खान कौम से खिताब फरमाएंगे। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मेरे अजीज हमवतनों, अस्सलाम वालेकुम। 1969 সালে সারা পাকিস্তান জুড়ে প্রচণ্ড গণবিক্ষোভে আইয়ুব সরকারের পতন হয়। জেনারেল ইয়াহিয়া নতুন প্রেসিডেন্ট হন। সে বছর এপ্রিলে স্বামী ওয়াজেদ মিয়ার নতুন কর্মস্থল ইটালিতে স্থানান্তরিত হয়। শেখ হাসিনাকে সংসার গড়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়তে হয়। 69-এর অক্টোবরে আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বঙ্গবন্ধু লন্ডনে যান। শেখ হাসিনাও তখন বাবার সাথে লন্ডনে পুরোটা সময় কাটান। ইটালি থেকে আমি লন্ডনে আসি, কারণ বঙ্গবন্ধু তখন লন্ডনে যান। অক্টোবর মাসের 23 তারিখে তিনি লন্ডনে পৌঁছান, এটা 69 সালে। এবং আমরা ইটালিতে 6 মাস অজয় সাহেবের কাজ শেষ, উনি ডাইরেস বাড়িতে তখন আবার 1 বছরের জন্য নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছেন, তো ওখানে চলে আসলেন। আমরা ঠিক 22 অক্টোবর আমরা লন্ডন পৌঁছালাম, আব্বা 23 তারিখে পৌঁছালেন। এবং ওখানেও তিনি ক্যাম্পেইন করছিলেন আমাদের প্রবাসী বাঙালি, কারণ আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে প্রবাসী বাঙালিদের বিরাট ভূমিকা ছিল, তারা অনেক সহযোগিতা করে, স্যার টমাস উইলিয়ামসকে পাঠান। তো উনি বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন বিভিন্ন জায়গায় সফর করেন, ওখানে ঘুরে বেড়ান। আর সেই সাথে তো ওখানে বসে মোটামুটি একটা পরিকল্পনা যে নির্বাচন হবে, যদি সরকার গঠন করতে না দেয় তাহলে যুদ্ধ হবে,
এবং যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতে হবে। কাজে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ট্রেনিংয়ের দরকার এবং কি কি প্রয়োজন, এইসব বিষয়, যদি শরণার্থী যায় তাদের কোথায় আশ্রয় হবে, তাদের আশ্রয়ের ব্যাপারে, এই বিষয়গুলি কিন্তু লন্ডনে বসে সব উনি পরিকল্পনা করে আসেন। ঠিক উনি লন্ডন থাকা অবস্থায় আপনার আদমজিতে তখন বাঙালি বিহারি রাইট শুরু হলো এবং আদমজিতে রাইট, সেই সাথে আরও কয়েক জায়গায়। এই খবরটা পেয়েই উনি ঢাকায় ফিরে আসলেন। 70-এর শেষের দিকে মায়ের কাছে থাকবেন বলে শেখ হাসিনা ঢাকায় ফিরে আসেন। তারপর আসে উত্তাল 71। 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই গ্রেফতার হন। সেই রাতেই শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। এভাবে ঢাকার কয়েকটি বাড়িতে আত্মগোপনের পরেও তারা পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন। তাদেরকে ধানমন্ডির পুরনো 18 নম্বর সড়কের 26 নম্বর বাড়িতে আটকে রাখা হয়। আমরা ভিতরে ওখানে বন্দি, গাড়িতে গুলি করেছে, মানুষ মারা গেছে, অথবা গুলি লাগা অবস্থায় চিৎকার করছে পানি পানি বলে, আমরা মানে চোখের সামনে আমাদের দেখতে পাচ্ছি, কিছু করার নেই। গাড়িতে গুলি করছে, হয়তো মারাই গেছে, ওই যে হর্নের উপরে পড়ে গেছে, গাড়িতে হর্ন বেজেই যাচ্ছে, লাইট জ্বালানো, উপর থেকে ওরা গালি দিচ্ছে, এই বাতি বন্ধ কর, কে বন্ধ করবে, যে বন্ধ করবে সে তো মৃত গুলি খাওয়া অবস্থায়। তারপর বাতি বন্ধ করারও, গাড়ির লাইট বন্ধ করারও উপায় নাই, হর্নও বন্ধ করার উপায় নেই, কিন্তু ওরা গালি দিচ্ছে সমানে। এই সমস্ত মানে ভয়াবহ চিত্র আমাদের দেখতে হচ্ছে। আর ওরা মাটির নিচে ট্রেন্স করে রেখেছিল, যখন এয়ার রেড হতো ওরা সবাই ট্রেন্সের মধ্যে চলে যেত। তো এইভাবে পুরা যুদ্ধটা আমরা ওখানে বসে বসে দেখেছি, যে মানে এয়ার রেড যখন হলো, বঙ্গভবনে আক্রমণ করলো, ডগ ফাইট যেটা হলো, পুরোটা কিন্তু আমরা ওখানে বসে বসে দেখেছি। মুক্তিযুদ্ধের এই সময়টাতে 27শে জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। বঙ্গবন্ধু গ্রেফতার হবার আগেই তার নাতির জয় নামটি পছন্দ করে রেখেছিলেন। এই জয় যেন 7 কোটি মানুষের মুক্তির জয়, স্বপ্নের স্বাধীনতার জয়। আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে, হয় হোক রক্তের প্রচ্ছদ পথ, হয় হোক রক্তের প্রচ্ছদ পথ, তবু করি না 16ই ডিসেম্বর 1971। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করল। পরদিন বঙ্গবন্ধু পরিবারের বন্দি দশার অবসান হয়। তারপর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু চোখে অশ্রু, মুখে হাসি, বুকে অব্যক্ত বেদনা নিয়ে স্বাধীন দেশের মাটিতে ফিরে এলেন। জাতি ফিরে পেল তার বিজয়ী নেতা, আর শেখ হাসিনা ফিরে পেলেন তার বাবাকে। 8 তারিখে উনি যখন রিলিজ হলেন, তখন তো বিবিসি নিউজে প্রথম জানা গেল যে উনি ছাড়া পেয়েছেন এবং
লন্ডনে প্রেস কনফারেন্স করলেন, তারপরে তো ঢাকার পথে রওনা হলেন। ফিরে এলেন এয়ারপোর্টের থেকে নেমে উনি কিন্তু গেলেন সহরদি উদ্যানে ওনার জনতার কাছে। আমরা গভীর উদ্বেগে বসে আছি, আমার দাদা, কামাল, জামাল সবাই এয়ারপোর্টে চলে গেল। তো আমার যেহেতু ছোট বাচ্চা আর মা একা, মা একটা রেডিও নিয়ে চুপ করে বসেছিলেন, পুরো ধারা বিবরণী শুনছিলেন। মনে হচ্ছিল মা যেন একটা পাথরের মূর্তির মতো বসে আছে, এরকম ছিলেন। তারপর আব্বা এসে বাসায় সন্ধ্যার সময় ঢুকলেন। কারণ এই ফিরে পাওয়াটাও আমাদের জন্য একটা বিরাট ছিল। কাজে 10 জানুয়ারি তবে এটি বলবো যে আব্বা মানুষকেই তো ভালোবাসতেন, তাই সবার আগে মানুষের কাছেই গেলেন। আমরা কিন্তু পরিবাররা পরে পেলাম ওনাকে। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বরের থেকে লক্ষ বরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1972 সালের 9 ডিসেম্বর শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার দ্বিতীয় সন্তান সাইমা ওয়াজেদ পুতুলের জন্ম হয়। শেখ হাসিনার চোখের সামনে পাল্টে যেতে থাকে সমাজ, দেশ এবং সর্বোপরি রাজনীতি। They should have come forward, at least for the sake of humanity, to save my unfortunate people. Unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that United States administration should have been protested, at least to say that don't do this, at least for the sake of humanity. I am sorry. They have not done it. পিতার স্বাধীনতা আন্দোলনের অনেক পুরনো সহকর্মীকে খুব কাছে থেকে বদলে যেতে দেখেন, লক্ষ্য করেন স্বাধীনতা রক্ষায় বঙ্গবন্ধুর নিঃসঙ্গ অথচ কঠোর অভিযাত্রা। শেখ হাসিনা তখন তাঁর পিতার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, অজান্তেই বাবার কাছ থেকে পাঠ নিচ্ছিলেন নির্ভীক অটল বিশ্বাসে কঠিন দুঃসময়ে হাল ধরবার। You are a very powerful country. I know that. But power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have fought. You have failed to conquer it. Because big people are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Is it possible for you to conquer it? No. আমাদের জীবনটা এমন যে রাজনীতি আর আমাদের জীবন আলাদাভাবে দেখার কিছু ছিল না। কাজে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কবে রাজনীতিতে ঢুকলে, আমরা সে তো জানি না, বোধহয় জন্মলগ্ন থেকেই। সত্যি এটা হলো বাস্তবতা। তো এটাকে কখনো আলাদাভাবে আমরা দেখতে পাই। আমাদের চিন্তা চেতনা সব সময় এই দেশকে ঘিরে, মানুষকে ঘিরে, যেটা আব্বার কাছ থেকে শেখা। আমাদের আলোচনা ভোরবেলা যখন আমরা আব্বার রুমে বসে আমরা চা খেতে যেতাম সবাই, তখন ওই পত্রিকা নিয়ে যখন বসা হতো তখন ওই আমরা কে কোনটা পড়ি আব্বা আবার এটা খুব দেখতেন। কাজে ওই ঘুরে ফিরে সেই রাজনৈতিক আলোচনাটাই আসতো। এরই মধ্যে 1975 সালের 30শে জুলাই জয়, পুতুল ও বোন রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই আসে সেই ভয়াল 15ই আগস্ট। শেখ হাসিনা তখন ব্রাসেলসে। সেদিন সকালে জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে আসে একটি ফোন কল। শেখ হাসিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমরা তো চিন্তাই করতে পারিনি যে এরকম একটা ঘটনা করতে পারে। আমি 30 তারিখে গেলাম, জানুয়ারিতে পৌঁছলাম 31 তারিখে। আমরা তখন ইউরোপ ট্যুর করছিলাম। আমরা ওদিন নেদারল্যান্ড গেলাম, আমরা ফিরে এলাম বেলজিয়ামে। সানুল হক সাহেব তখন অ্যাম্বাসেডার।
ওনার বাসায় ছিলাম, সকালবেলা ফোন আসলো। হুমায়ুন রশিদ সাহেব তখন অ্যাম্বাসেডার জার্মানিতে, উনি খবর দিলেন। খবরটা শোনার সাথে সাথে আমি বললাম যে বাংলাদেশে কু হয়েছে, তাহলে তো আমার কেউ বেঁচে নাই, আমার আব্বা নেই। তখন কিন্তু আমরা কিচ্ছু জানি না, আর ওদের ভাষায় কথা হচ্ছে, টেলিভিশনের ছবি, কিন্তু আমরা তো ভাষা বুঝতে পারছি না। হুমায়ুন রশিদ সাহেব ওনার সেক্রেটারিকে পাঠালেন। সানাউল হক সাহেব পলিটিক্যাল অ্যাপয়েন্টি ছিলেন, কিন্তু উনি তখন যত তাড়াতাড়ি আমাদের বিদায় দিতে পারেন, এমনকি উনি গাড়িটাও দিলেন না আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দিতে, বলে দিলেন গাড়ি নষ্ট। যাক, ওখানে একজন অফিসার ছিলেন, তার ওয়াইফ আমার বান্ধবী ছিল, আমরা স্কুলে একসাথে পড়েছি। ওদের গাড়িতে আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দিল। হুমায়ুন রশিদ সাহেবের পাশে আমাদেরকে শেল্টার দিলেন। হুমায়ুন রশিদ সাহেবই প্রথম আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে জানালেন এই ঘটনা। রেহানাকে বলতে পারিনি, কিন্তু এটা তো ঠিক যে বুঝতে তো পারতো যে নিশ্চয়ই কেউ নেই। আমাদের কাছে একটু খবর ছিল মা আছে, রাসেল আছে বেঁচে। আমরা খোঁজ নিতে চেষ্টা করলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস, সকল জায়গায় আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম। আমরা নানা ধরনের খবর পেতাম। এরপর ইন্দিরা গান্ধী এবং মার্শাল টিটো আমাদের মেসেজ পাঠালেন। তো যুগোস্লাভিয়া যেহেতু আমাদের কোনো লাভ নেই অত দূরে, তো মিসেস গান্ধী ব্যবস্থা করলেন, হুমায়ুন রশিদ সাহেব সব আয়োজন করে দিলেন। আমরা দিল্লিতে চলে এলাম। আমরা যখন প্লেনে আসি, পেপারে তখন পুরো ঘটনাগুলি লেখা। তারপর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হলো, উনি আমাদের ডাকলেন এবং ওখানে উনি বললেন যে কেউ নেই। Reports from India tonight say as many as 200 people have been killed in Bangladesh in the aftermath of a pre-dawn coup in which President Mujibur Rahman was shot to death in the presidential palace. The Bangladesh Prime Minister and two of his nephews also lost their lives. The newly installed president, Kandakar Mushtaq Ahmed, is thought to be relatively pro-Western. He changed the name of the country from the People's Republic of Bangladesh to the Islamic Republic of Bangladesh. পনেরোই আগস্টের পর রাতারাতি পাল্টে যেতে থাকে 7 কোটি মানুষের সোনার বাংলা। বঙ্গবন্ধুর বিশ্বাসঘাতক মিত্র মুশতাককে ক্ষমতায় বসানো হয়। তার সঙ্গে থাকে খুনি কর্নেল ফারুক, মেজর ডালিম সহ একদল সামরিক অফিসার। জিয়াউর রহমান হন সেনাপ্রধান আর খন্দকার মোশতাক আহমেদ হন রাষ্ট্রপতি। পর্দার আড়ালে চলতে থাকে একটার পর একটা সামরিক অভ্যুত্থান। সেই সময়ে 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AAHM কামরুজ্জামানকে হত্যা করা হয়। পরে মুশতাককে সরিয়ে ঘাতকেরা বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে বসায়। 1977 সালের 29 এপ্রিল জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন এবং পরে 5ম সংশোধনী দ্বারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার ধারা বাতিল করেন। 75-এর অগাস্ট থেকে 81-র মে, এই 6 বছর শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর সহায়তায় স্বামী, সন্তান ও বোন শেখ রেহানাকে নিয়ে নয়াদিল্লিতে কাটান। আসলে আমরা দুটো বোন যখন একসাথে হতাম, রেহানা যদিও আমার খুবই ছোট, কিন্তু সবসময় একটা প্রতিজ্ঞা আমরা করতাম যে যেভাবে হোক এই হত্যার বিচার করতে হবে, আর দেশের মানুষের জন্য কিছু করতে হবে। কিভাবে করব কেউ সেটা হয়তো অতটা চিন্তা করা আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না, কিন্তু এই অনুভূতিটা ছিল যে এই দেশের মানুষের জন্যই তো উনি এত বড় আত্মত্যাগ করে গেছেন, সারাটা জীবন কষ্ট করলেন। আমাদেরকে একটা কিছু করতে হবে, এই চিন্তাটা আছে, এই চিন্তাটা ছিল। 1979 সালের 6 এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক আইন প্রত্যাহার করেন।
আওয়ামী লীগে তখন চলছে নেতৃত্বের সংকট। এই সময় থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সাথে যোগাযোগ শুরু করেন। দলে ঐক্য বজায় রাখার জন্য তারা শেখ হাসিনাকে সভানেত্রীর পদ গ্রহণের অনুরোধ জানান। 81 সনে আমাদের সম্মেলন, সেই সম্মেলনের মধ্যে আমাদের দ্বিধা বিভক্তির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমরা নেতা নির্বাচনে একমত হতে পারছিলাম না। প্রয়াত জনাব আব্দুর রাজ্জাক এবং আমি, আমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল এবং দুভাগে বিভক্তের মতো ছিল। তখন আমরাই সম্মিলিতভাবে কে দলের প্রধান হবে, আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে বঙ্গবন্ধুর কন্যার হাতে যদি আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দেই তাহলে তিনি হবেন ঐক্যের প্রতীক এবং তিনি এই দলটাকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে পারবেন। শেখ হাসিনা এতদিন বিদেশে বসে দেশের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। দলের নেতৃত্ব গ্রহণের ইচ্ছা তাঁর ছিল না, কিন্তু আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন। উনিশশো 81 সালের 17ই মে তিনি ঢাকায় ফিরে আসেন। লক্ষ লক্ষ মানুষ সেদিন শেখ হাসিনার এই প্রত্যাগমনকে স্বাগত জানায়। 81 সালে কেউ চিন্তা করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন আর ক্ষমতায় আসবে? কেউ চিন্তা করেছিল যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নাম এই দেশে আবার এরকম স্বাধীনভাবে উচ্চারিত হবে? কেউ ভেবেছিল যে বাংলাদেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আজকের মতো এরকম উচ্চারিত হবে সরবে, গর্বের সাথে? এই সবগুলোই 81 সন থেকে, সেই যে ফিরে এলেন জননেত্রী শেখ হাসিনা, তারপর থেকে যে কি অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, নির্যাতন সহ্য করে, ঠিক পিতার মতোই, পিতাও যেমন কষ্ট করেছেন, যেমন যেভাবে সকলের দ্বারা নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু সেই রকমই প্রতিকূল অবস্থায় ছিলেন। সেই প্রতিকূল অবস্থায় শুধু এর মধ্যে নয়, শত্রুর কাছ থেকে নয়, অর্থাৎ সরকারের কাছ থেকে নয়, আশেপাশে শত্রু, নিজেদের মধ্যে বিভেদ, সব কিছুকে তিনি একত্র করে ভুলিয়ে দিয়ে আবার দলকে সুগঠিত করে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো, সেই মূল্যবোধগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। অর্ধযুগ পর বঙ্গবন্ধু কন্যা এমন এক বাংলাদেশে ফিরলেন যেখানে রেখে যাওয়া পরিবারের কেউ আর বেঁচে নেই। নেই স্বপ্নের গণতন্ত্র, ছুঁড়ে ফেলা হয়েছে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। দানবের বিষাক্ত পদচারণায় যখন বাংলাদেশ আতঙ্কিত, তখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে তুলে নিলেন শেখ হাসিনা। বাংলার মানুষ আবার আশায় মুখ বাঁধল। শেখ হাসিনাই একদিন 30 লক্ষ শহীদের আকাঙ্ক্ষা বাংলার মাটিতে বাস্তবায়ন করবেন। এরই মধ্যে 1981 সালের 30শে মে জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের হাতে নিহত হন। তারপর 82 সালের 24শে মার্চ ক্ষমতা নিলেন আরেক সামরিক শাসক জেনারেল এরশাদ। ক্ষমতায় আসার সাথে সাথে আগের মতোই সারা দেশে রাজনৈতিক কার্যকলাপ, মিছিল, মিটিং সব নিষিদ্ধ হলো। কিন্তু সামরিক শাসকের সব বিধিনিষেধ উপেক্ষা করে সে বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে। শেখ হাসিনা সেদিনের সভায় প্রথম স্লোগান তোলেন, এ সামরিক শাসন মানি না, মানব না। 1983 জানুয়ারি মাসে শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য বিরোধী দলের সমন্বয়ে 15 দলীয় ঐক্যজোট গঠন করে সামরিক শাসন বাতিলের ডাক দেয়া হয়। পুনর্গঠিত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জোর চেষ্টা শুরু করে। কিন্তু এর মধ্যেই 71-এর যুদ্ধাপরাধীরা বিএনপির সঙ্গে জোট বেঁধে মুক্তিযুদ্ধের গণচেতনায় আঘাত হানতে শুরু করেছে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের পুনর্জাগরণ যুদ্ধাপরাধীদের মনে ভয় ধরিয়ে দেয়।
তারা 1984 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবসে ঢাকার বায়তুল মোকাররম প্রাঙ্গণে বোমা হামলা করে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চালায়। সে বছরই 18ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবীদের সমাবেশে শেখ হাসিনা 75 পরবর্তী সকল সরকারকে অবৈধ ঘোষণা করেন। সারা দেশে শুরু হয় এরশাদ বিরোধী আন্দোলন। সালের 7ই মে বাংলাদেশের তৃতীয় সংসদ নির্বাচন হয়। শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। দেশব্যাপী চলতে থাকে এরশাদ বিরোধী আন্দোলন। শেখ হাসিনাকে 10ই ডিসেম্বর পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়। ব্যাপক গণ আন্দোলনের মুখে 1990 সালের 27 নভেম্বর সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধিকাংশ শিক্ষক একযোগে পদত্যাগ করেন। বাংলার গণ আন্দোলন 69-এর মতো আবার গণ অভ্যুত্থানে পরিণত হয়। 6ই ডিসেম্বর রাতে এরশাদ পদত্যাগ করে নির্বাচন দিতে বাধ্য হন। দেশে ফেরার পর থেকে প্রতিটি মুহূর্ত লড়াই করেছেন শেখ হাসিনা। উচ্ছেদ করেছেন সামরিক শাসন। বাবা বঙ্গবন্ধুর ন্যায় দেশটিকে একটি পরিবারের মতো আগলে রাখার স্বপ্ন দেখেছেন, যেখানে কৃষকেরা সহজ শর্তে ঋণ পাবে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক তার পূর্ণ অধিকার ভোগ করবে এবং কেবলমাত্র মুক্তিযুদ্ধের চেতনার উপরেই জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু 1991 সালের নির্বাচনে জিতে সামরিক শাসনের উত্তরসূরি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। নির্বাচনে এই বিতর্কিত পরাজয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু জনমানসের সাথে শ্রদ্ধেয় কবি বেগম সুফিয়া কামালের অনুরোধে শেখ হাসিনা পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হন। তখন থেকে শেখ হাসিনা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দাবির প্রতি সমর্থন আদায়ের জন্য সারা বিশ্ব ভ্রমণ করেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এলে তাকে শান্তির দূত বলে অভিহিত করেন যুক্তরাজ্য লেবার পার্টির নেতা মিস্টার নীল কেনক। এদিকে ক্ষমতায় বসার সাথে সাথে বিএনপি সরকার যুদ্ধাপরাধী জামাতের অন্যান্য নেতাকে সাথে নিয়ে বাঙালির অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের চেতনাকে বিকৃত করার অভিযান চালাতে থাকে। তারা দেশদ্রোহী রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়। তখন দেশের প্রগতিশীল মানুষ যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। গঠিত হয় ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালত। বিএনপি সরকার গণ আদালতের 24 জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। গণ আদালতের রায় বানচাল করার জন্য যুদ্ধাপরাধীরা ইসলাম ধর্ম অবমাননার নামে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে। শেখ হাসিনা এর প্রতিবাদ করায় তাকে 1 মাসের জন্য আটক করা হয়। তারপর দুটো উপনির্বাচনে কারচুপি এবং দেশ জুড়ে অরাজকতার বিরুদ্ধে আওয়ামী লীগ সংসদ বর্জন করে সারা দেশে আন্দোলনের ডাক দেয়। তারা বিএনপি সরকারের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই আন্দোলনের চাপের মুখেই 1996 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি একটি সাধারণ নির্বাচন দেয়। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। নির্বাচনে বিএনপি নিজেকে জয়ী ঘোষণা করলেও দেশবাসী এমনকি সরকারি কর্মচারীরাও তা মেনে নিতে অস্বীকার করে। Because of their terrorist activities, their corruption, their nepotism,
we didn't participate in the election because we were not ready to take part any election under a corrupt government, under a terrorist government. গড়ে ওঠে জনতার মঞ্চ। তারপর তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে এবং সংবিধানে তা যুক্ত করে বিএনপি সরকার পদত্যাগ করে। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের জুন মাসে নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে দেশে ফেরার 15 বছর পর প্রথমবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ঐকমত্যের সরকার গঠন করে। শেখ হাসিনা এতদিন গৃহবধূ এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেত্রী ছিলেন। এবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু সহ 30 লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। দায়িত্ব নিয়েই তিনি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে বিদ্রোহীদের সাথে চুক্তিবদ্ধ হন এবং তাদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার অসমাপ্ত আত্মজীবনী বইটি, সেখানে এক জায়গায় বঙ্গবন্ধু লিখছেন, তিনি যখন ঢাকা শহরে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, চারদিকে স্লোগান উচ্চারিত হচ্ছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। তিনি লিখছেন, আমি একবার ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় গিয়েছি, হাসু আমার গলা জড়িয়ে ধরে বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই। মেয়েটি এইসব স্লোগান শুনে শুনে আমার সঙ্গে এই স্লোগান বিনিময় করল। তখন তার বয়স 5 বছর, তিনি একজন শিশু। সেই যে তিনি রাষ্ট্রভাষা বাংলা বলা শিখেছিলেন, সেই বলাটাকে তিনি পরিণত বয়সে বাংলা ভাষার অমর দিন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক বিশ্বে নিয়ে গেছেন। আমরা আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি। এই উদ্যোগ নিয়েছিলেন প্রবাসী কয়েকজন বাঙালি, রফিক এবং সালাম। কি অদ্ভুত একটা মিল, যে 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়ে গেছে রফিক, সালাম তাদের মাঝে ছিল। আর ঠিক এই একই নামের দুজন বাঙালি যারা প্রবাসী কানাডায় বসবাস করতেন, তাদের উদ্যোগে এবং অন্যান্য দেশের কয়েকজন ভাষাপ্রেমিক তাদেরকে নিয়ে যে সংগঠন গড়ে উঠেছিল ভালোবাসি মাতৃভাষা, তারাই প্রথম জাতিসংঘে এই প্রস্তাব পাঠিয়েছিলেন। আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব, তিনি যখন আমাকে বিষয়টা টেলিফোনে জানালেন, আমি সাথে সাথে বললাম, আপনি এক্ষুনি প্রস্তাবটা তৈরি করে যেভাবে পাঠিয়ে দেন। আমি বললাম যে ওসব যা করা লাগে ওটা আমরা পরে করে দেবো, এক্ষুনি প্রস্তাবটা পাঠান এবং আমরা সব রকম ব্যবস্থা নেব। এবং ঠিক উনি উদ্যোগটা নিলেন এবং আমরা প্রস্তাবটা পাঠালাম, প্রস্তাব গ্রহণ করা। কিন্তু তখনও তার চারপাশে পিতার খুনি এবং স্বাধীনতা বিরোধী রাজাকারেরা দেশের পথে প্রান্তরে চক্রান্তের জাল বুনছে।
স্বাভাবিকভাবেই দেশের এই পরিবর্তনের ধারা স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের সহ্য হয়নি। তাই তারা দুঃসাহস নিয়ে আবার মাঠে নামে। শুরু হয় ইসলামী মৌলবাদকে শক্তিশালী করার ষড়যন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আক্রমণ। তারপর একের পর এক মোদিজির অনুষ্ঠানে রমনার বটমূলের নববর্ষের উৎসবে বোমা হামলা চালাতে থাকে। পুরো দেশটাকে গ্রাস করে সন্ত্রাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীদের উপর হামলা চলে অহর্নিশ। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোনোভাবেই ক্ষমতায় ফিরে আসতে না দেয়া। 2001 সালের নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দেশি বিদেশি চক্রান্ত ও মিডিয়া কূপ দ্বারা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিএনপি। Yes, voters are there. Election, apparently you can say that yes, it is free, but surely it is not fair. গণভবনে ঢুকেই বিএনপি সরকার আবার সন্ত্রাস ও ইসলামী জঙ্গিবাদের পালে বাতাস দেয়। ফলে মানুষ বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের মতো মৌলবাদী জঙ্গিদের কাছে অসহায় হয়ে পড়ে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়। পূর্ণিমা শীল সহ বহু নারী গণধর্ষণের শিকার হয়। পরিকল্পিতভাবে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়। 2005 সাল নাগাদ দেশ জুড়ে এমন এক ভয়াবহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় যাতে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়ে। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীর সহায়তায় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। কিছু দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব আমরা পালন করি, যেমন সন্ত্রাস দমন, ইলিগাল ওয়েপন্স কালেক্ট করা, ড্রাগস ট্রাফিকিং বন্ধ করা, বিভিন্ন রকম আমাদের দায়িত্ব দেওয়া হয়, সেগুলো আমরা পালন করতে থাকি। শুরুতে দেশে একটু শান্তি নেমে এলেও কিছুদিন পর শুরু হয় সুশাসন প্রতিষ্ঠার নামে নতুন অনাচার। এই সময় শেখ হাসিনা গণমানুষের অধিকার এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে জনমত গড়ে তুলতে থাকেন। এ কারণে তাকে সাব জেলে বন্দী করা হয়। চিকিৎসার জন্য প্যারোলে যুক্তরাষ্ট্রে গেলে তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তিনি নিষেধাজ্ঞা ভেঙে দেশে পৌঁছান। নিঃসঙ্গ কারাগারে থাকাকালে তার খাদ্যে বিষ মেশানোর অভিযোগও পাওয়া যায়। Sheikh Hasina is now facing charges that relate to murder and corruption. Last week she was blocked from boarding a flight home from London after the military-backed government barred her from returning. Now the dramatic news this week was that the government, having stopped you going back to your own country, has changed their mind, and now, as of Wednesday, you're free to go back.
Well, yes, thank you very much for giving me this opportunity. It's wonderful to meeting you here. And you are very correct that first they put cases against me, they issued warrant against me. Then I think it is a tremendous pressure from people of Bangladesh, home and abroad, then world leaders, and especially the world media. And that's why they withdraw the ban. Now I can go back to my country, and I am going back very soon. 2008 সালের 11ই জুন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয়। মুক্তির পরেই শেখ হাসিনা জরুরি অবস্থা তুলে নিয়ে সংসদ নির্বাচন দিতে চাপ প্রয়োগ করতে থাকেন। Over in Bangladesh, people may have a chance to elect parliament after 2 years of waiting. On Saturday, leaders of the Bangladeshi interim government announced that elections will take place on December 18th. In a televised address to the nation, interim government leader Fakhruddin Ahmed said he believed the election will lead to the, quote, restoration of a real democracy. And that's something many residents have been waiting to hear. সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার হিসাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়। শেখ হাসিনা ঘোষণা দেন, এই ঘাতক দালালদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তাঁর এই প্রতিশ্রুতির রেশ ধরেই 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট জয়ী হয় এবং দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। কিন্তু ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে শুরু হয় ষড়যন্ত্র, ঘটানো হয় বিডিআর বিদ্রোহ। অত্যন্ত সাহস ও বিচক্ষণতার সঙ্গে শেখ হাসিনা বিদ্রোহ দমন করেন এবং দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন। আপনারা সংযত হন, অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। শেখ হাসিনা ক্ষমতায় এসেই 1996 সালে শুরু করা জাতির জনকের হত্যার বিচারের রায় কার্যকর করেন। পাশাপাশি শুরু করেন দেশ গঠনের প্রস্তুতি, গবেষণা এবং নীতি নির্ধারণ। লক্ষ লোককে হত্যা করেছে, 1 কোটি লোক রাস্তায় করেছে, 2 কোটি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাস্তাঘাট সরকার করে ভেঙে দিয়েছে, নৌকা জাহাজ ডুবিয়ে দিয়েছে, বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছে, গুদামে খাবার নাই, আর তার হুটিয়ে আমার বুদ্ধিজীবীকে ঘর থেকে হত্যা করেছে। তাদের বলে বিচার হবে না, আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না, বাংলার বিলে বিচার হবে।
মানুষের মৃত্যু আল্লাহর হাতে। শেখ হাসিনা এই কথাই বিষয়ে বঙ্গবন্ধু করতেন যে ষড়যন্ত্র তো আছেই, আমাদের এই উত্থানকে যারা আমার স্বাধীনতা চায় নাই, যারা ৭১-এ পরাজিত শক্তি দেশি বিদেশি, তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে এখনো পারছে না। 4 দলীয় জোটের নেতা তাদেরকে মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। যতই চেষ্টা করেন এই বিচার বন্ধ করতে পারেন নাই, ইনশাল্লাহ বন্ধ করতে পারবেন না। এই বিচারের রায় বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকরী হবেই হবে। তারপর স্বাধীনতার ৩৯ বছর পরে ২৫শে মার্চ ২০১০-এ শুরু হয় ৭১-এর যুদ্ধাপরাধীদের বহু প্রতীক্ষিত বিচার। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর এই ৩২ বছরে স্বাধীনতার পক্ষের দলগুলোর বিভিন্ন দুর্বলতার সুযোগে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো বাংলার জনগণের মনে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়। মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার চেষ্টা করতে থাকে। পাশাপাশি তাদের দোসররা দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া সহ সারা পৃথিবীতে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মিথ্যা প্রচারণা শুরু করে। It is correct to say that from a fair trial prism, there are significant concerns about the trials. Yet, nonetheless, you will not find a trial in Bangladesh that does meet international standards in any court in the country. অন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছিল যারা, তাদের বিচার হচ্ছে। এই যে অপরাধগুলো করেছিল সেটা যেমন ইতিহাসের অংশ, এবং যারা এই হত্যাকাণ্ড এবং জঘন্যতম অপরাধের সাথে জড়িত তাদের বিচারটিও এই দেশের ইতিহাসে একটি অংশ হয়ে থাকে। Law will take its own course. Those who lost their family members, it is their demand that these criminals should be punished. So it was our commitment to the people. If you don't try these criminals, then you cannot move forward, because it is just like a curse to the nation. আইনগতভাবে লিগ্যালি কনস্টিটিউটেড একটা ট্রায়াল প্রসেস করেছি। সেই ট্রায়াল প্রসেসের মাধ্যমে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার আমরা সম্পন্ন করেছি। আমি মনে করি এটা জাতি হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একটা চরম পাওয়া। আমি এটাকে কি বলবো, আমি এটাকে করি, সেলিব্রেট করি। এবং এই সেলিব্রেশনটা সম্ভব হয়েছে শেখ হাসিনার একেবারেই একক বলবো দৃঢ়তা, এবং এই ব্যাপারে ওনার টোটালি আপোষহীন একটি যাত্রা। আমি তাই মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা, এই পুরো ব্যাপারটার জন্যে আমি তাকে আন্তরিক সাধুবাদ জানাই। এবং শেখ হাসিনার সরকার আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছে যে ৩০ লক্ষ শহীদের জীবন ও সম্ভ্রম যারা ইসলামের নাম ভাঙিয়ে বিকিয়ে দিয়েছে, তাদের বিচার পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। ৩০ লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শ্রদ্ধা জানাই ২ লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আজ আমরা স্বাধীন জাতি পেয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার করে শেখ হাসিনা বাঙালির মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবোধকে কলঙ্কমুক্ত করছেন। এসবের পাশাপাশি তিনি সামাজিক প্রকৌশলের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছেন। 4 দশক পরে হলেও তিনি জীবিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মান এবং পুনর্বাসনের ব্যবস্থা করে চলেছেন। এর ফলে
শারীরিক ও মানসিকভাবে আহত হাজার হাজার মুক্তিযোদ্ধার বাকি জীবনটুকুতে আবার বেঁচে ওঠার স্বপ্ন জুগিয়েছেন। তাছাড়া বৃদ্ধ মানুষের জন্য নিয়মিত বয়স্ক ভাতা এবং নারীদের জন্য বিধবা ভাতা চালু করে একটি কল্যাণ রাষ্ট্রের নীতি অনুসরণের চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনি জানেন যে সামাজিক নিরাপত্তার জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। যেমন একটা মা যদি স্কুলে বাচ্চাকে পাঠায়, মার নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিয়েছে। বিধবা ভাতাটা এই কারণে দেওয়া যে আমি দেখেছি যে একটা মা যখন বিধবা হয়ে যায়, না বাপের বাড়ি ঠাঁই হয়, না স্বামীর বাড়ি ঠাঁই হয়। বাচ্চা কাচ্চা নিয়ে যখন শহরে আসে, মানুষের বাড়ি কাজ করতে যে একটা পর্যায়ে তাকে পতিতলায় স্থান করে নিতে হয়, বাচ্চাগুলি রাস্তায় টোকাই হয়। এটা আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন মেয়ে, আমি একজন মহিলা, এই হিসেবে এটা আমার জন্য অত্যন্ত অসম্মানজনক বলে আমি মনে করি। এসবের পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকেও সমান গুরুত্ব দিয়েছেন। তার ফলে বঙ্গোপসাগরে 2012 ও 14 সালে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আন্তর্জাতিক আইনি সালিসের মাধ্যমে 200 নটিক্যাল মাইলেরও বেশি জায়গার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা বলয় গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। আমরা 2008-এ সরকার গঠন করার পর 9 থেকে আমরা সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ এগুলি সব শুরু করলাম। খুব গোপনীয়তা রক্ষা করে মিটিং করা, সমস্ত এগুলি জোগাড় করা, মানে এমনকি সার্ভে জাহাজও আমাদের কিন্তু নৌবাহিনীকে দিয়ে। কিন্তু সার্ভে করতে গেলেই কিন্তু ভারত বাধা দেবে, মিয়ানমার বাধা দেবে, সেখানেও আমাদের বেশ কিছু একটু কাজ করতে হলো অন্যভাবে। এভাবে করে আমরা কিন্তু এটা সাবমিট করে করলাম। বন্ধুত্ব বজায় রেখে দুইটা দেশের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় জয়লাভ করা, এটা এখন আপনি যেভাবেই দেখেন সেটা আমরা করতে পেরেছি। বাংলাদেশের জন্মের আগে থেকেই সীমান্ত নিয়ে বিতর্ক ভারতের সাথে বন্ধুত্বের জন্য চরম ঝুঁকি হিসাবে বিরাজ করছিল। যেমন বহুকাল থেকেই ছিটমহলবাসীদের ভাগ্য আর অধিকার অনিশ্চিত ছিল। 1947 সালে তাড়াহুড়ো করে আঁকা র্যাডক্লিফের দেশভাগের মানচিত্র তাঁদের আরও গভীর অনিশ্চয়তায় ফেলে দেয়। ছিটমহলে বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আগে তো লেখাপড়া করা ইচ্ছুক ছিল না, সেই জন্য আমি বাচ্চাদের শিক্ষা দিতে চাই, তাদেরকে আমি উচ্চ শিক্ষিত বানাইতে চাই। আমাদের মতো প্রতিবন্ধী আরও আছে, তারা যাতে এই 6 কিলো রাস্তা হেঁটে না যায় এবং কষ্ট না হয়। আমি সরকারের কাছে প্রার্থনা করি যে দ্রুত আমাদের এখানে স্কুল কলেজ মাদ্রাসা হোক। ৬৮ বছরের বেশি কাল পরে শেখ হাসিনা সরকারের ঐকান্তিক আগ্রহে ভারত শেষমেশ 2015 সালে সাড়া দেয়। দুই দেশের অধিবাসীদের ইচ্ছা অনুযায়ী ছিটমহল বিনিময় হওয়ায় 1.5 লক্ষেরও বেশি মানুষ তাদের ভাগ্য ও নাগরিক অধিকার ফিরে পায়। ভারতের সঙ্গে এ সময় দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকদিন থেকে আমরা এই সিটে আসছিলাম, মনে হয়েছিল যে আমরা অন্ধকার জগতে আছি, কিন্তু এখন আমরা সাহেবগঞ্জ সিট বাংলাদেশ হওয়াতে অনেক খুশি। অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো রাষ্ট্র ছিল না, আমাদের কোনো নাগরিকত্ব ছিল না,
আমাদের কোনো দেশ ছিল না, তাই আমরা আজকে নাগরিকত্ব পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, দেশ পেয়েছি। ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টনের দীর্ঘকালের বিরোধ মীমাংসা হাসিনা সরকারের একটি বড় কৃতিত্ব। বড় প্রতিবেশী ভারতের সঙ্গে দৃঢ় মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক স্থাপন হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির আরও একটি বড় সাফল্য। যেটা বঙ্গবন্ধু ৭৪ সালে করে গেলেন, সেটা ৪৪ বছর পর ২০১৫ সালে আমরা করতে সক্ষম হলাম। এবং এনক্লেভ পরিবর্তন করা, এই যে ছিটমহল বিনিময়, এটা কিন্তু পৃথিবীর বহু দেশ পারেনি। এটা নিয়ে অনেক মারামারি কাটাকা অনেক কিছু হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু এই ছিটমহল বিনিময় করলাম এবং মানুষের এই বিনিময়টা, এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এটা কেউ পারে না। কারণ জমি জমা নানা রকমের সমস্যা থাকে, আমরা এমনভাবে কতগুলি পদক্ষেপ নিলাম যে এগুলি সুন্দরভাবে আমরা করতে পেরেছি। বিদ্যুৎ সংকট উৎপাদন ব্যবস্থাকে যেমন অভিশাপগ্রস্ত করে তোলে, তেমনি মানুষের দৈনন্দিন জীবনকেও করে তোলে অতিষ্ঠ। শেখ হাসিনা সরকারের সময় ২০০৯ সাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত, ভুটান ও নেপালের কাছ থেকে বিদ্যুৎ এবং বহির্বিশ্ব থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্র প্রস্তুত করে শেখ হাসিনার সরকার অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রেখেছেন। বাংলাদেশ এই পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে সবগুলো রাষ্ট্রের সঙ্গেই আমরা কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে এই পুরো অঞ্চলে একটা বন্ধুত্ব, সৌহার্দ্য, সহযোগিতা, তার একটা আবহ তৈরি করতে পেরেছি। রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই প্রায় ছিল না, আমাদের কোনো লেনাদেনা ছিল না, কোনো ধরনের যে সহযোগিতা তা ছিল না। সেখানেও সেই সম্পর্কটিও আবার নতুন করে জোরদার করা হয়েছিল এবং তার মাধ্যমেই এখন দেখছেন যে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমাদের জ্বালানি খাত সহ অন্যান্য অনেক খাতে আমাদের একটা বিরাট সহযোগিতার এখন কাজ চলছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব সেটিকে জোরদার করেছি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব সহযোগিতার সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হয়েছে। ইউরোপের সঙ্গে দেখুন আমাদের অনেক ঘনিষ্ঠতর হয়েছে। শক্তি যোগানের এই কূটনৈতিক সফলতা উন্নত বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করে তুলেছে। দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনার কোনো তুলনা নেই। সালের কথা, জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বিশ্বকে বদলে দেবার অঙ্গীকার করেছিলেন। এমডিজি নামে পরিচিত সেই অঙ্গীকারের প্রথমটি ছিল দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা। সেই হিসেবে 2015 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনার কথা 29% ভাগে।
1971 সালের আগে থেকেই খাদ্য ও পুষ্টি এদেশের মানুষের 1 নম্বর সমস্যা ছিল। জনসংখ্যার বিস্ফোরণ, অতিমাত্রায় বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি মানুষের মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য বড় বাধা ছিল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার 2010 সাল থেকেই ব্যাপক ও সমন্বিত পরিকল্পনা হাতে নেয়। বাংলাদেশ সরকার ও দাতা গোষ্ঠীর সহযোগিতায় কৃষক, কৃষিবিজ্ঞানী, গবেষক ও অর্থনীতিবিদদের সমন্বিত পরামর্শে খাদ্য নিরাপত্তার এক বৃহৎ বলয় গড়ে তোলা হয়। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ প্রবণ দেশটির কৃষকেরাই এখন উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করছে। গ্রামের অর্থনীতির এক বিরাট পুনর্জাগরণ ঘটেছে। আগে 7 বছর আগে একজন মানুষ গ্রামে কাজ করে 3 কিলোগ্রাম চাল কিনতে পারতেন, একজন কৃষি শ্রমিক। আজকে 13 কিলোগ্রাম চাল কিনতে পারেন। তো তাহলে তার 4 গুণ উন্নয়ন হয়েছে, 4 গুণ তার আয় রোজগার বেড়েছে। সেই আয় রোজগার দিয়ে দেখবেন যে সেই টাকাগুলো এখন তারা ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে খরচ করে, শিক্ষা ক্ষেত্রে খরচ করেন। নববর্ষে দেখবেন যে গ্রামের মানুষও নতুন শাড়ি পরছে, নতুন সমস্ত আয়োজন ঈদ পার্বণে। তো এই সব কিছুই ঘটছে, চোখের সামনে দেখতে পাচ্ছে ইকোনমিটা কতটা এগিয়ে যাচ্ছে, তরতর করে এগিয়ে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ বাংলাদেশের এই স্বনির্ভরতা খুব ঝুঁকির ভিতর ফেলে দিয়েছে। We all need to pay attention to carbon budgeting and decarbonization. We are working on possible INDCs, but new and additional resources will be needed for their implementation. শেখ হাসিনা সরকার এজন্য দায়ী উন্নত ভোগবাদী দেশগুলোর কার্বন নির্গমন কমানোর জন্য 48টি উন্নয়নশীল দেশের জোটকে নেতৃত্ব দিয়েছেন। এসবে জোর দেওয়ার পাশাপাশি দেশের ভেতরে গ্রামভিত্তিক অভিযোজন নীতির উপর জোর দিচ্ছেন। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনা করে পাড়ায় পাড়ায় বিভিন্ন পেশার মানুষসহ সব ধরনের উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছেন। 2000 সালের কথা। জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বিশ্বকে বদলে দেবার অঙ্গীকার করেছিলেন। এমডিজি নামে পরিচিত সেই অঙ্গীকারের প্রথমটিই ছিল দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা। সেই হিসেবে 2015 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনার কথা শতকরা 29 ভাগে। পৃথিবীর অন্য সব দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতিসংঘের বেঁধে দেয়া মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। প্রত্যেক পরিবারে একাধিক সদস্য এখন শুধু লিখতে পড়তেই পারে না, তারা মোবাইল, টেলিভিশন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তথ্য সংগ্রহের কৌশলও আয়ত্ত করেছে। শেখ হাসিনা সরকার এরই ধারাবাহিকতা বজায় রাখতে 2030 সালের অনেক আগেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রযুক্তিভিত্তিক ও বৈজ্ঞানিক শিক্ষার উপর জোর দিয়ে মানুষের চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি শক্তিশালী ও যুগোপযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 3 কোটি শিশুকে তার সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা করেছে। নারীর জন্য উচ্চ পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং প্রযুক্তিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে দেশের নারী জাগরণে বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকার কোনো তুলনা সাম্প্রতিক বিশ্বেও নেই। বাংলাদেশের প্রতিটি পেশায়, এমনকি বিচার ও কূটনৈতিক বিভাগ পর্যন্ত নারী এখন সর্বোচ্চ পর্যায়ে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সংসদে উপনেতা, স্পিকার এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন নারী। আইন শৃঙ্খলা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখায় উচ্চ পদে এখন নারীর অধিষ্ঠান। জাতীয় নারী উন্নয়ন নীতিমালায় নারী পুরুষের বৈষম্য দূর করে সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের প্রতিষ্ঠা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। একটি বাড়ি, একটি খামার প্রকল্প এবং ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক নারীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিপুলভাবে সাহায্য করেছে। 1971 সালে সেই তলাবিহীন ঝুড়ি এখন উন্নয়নের ফসলে পূর্ণ। 2010 সাল থেকে চমকপ্রদ স্থিতিশীল প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার শক্ত মজুদের কারণে বাংলাদেশকে সার্কভুক্ত দেশগুলোর ভেতর ভারতের পরেই শক্তিশালী বিবেচনা করা হচ্ছে। One of the things is to be ambitious. মনে হয় যে এটা বাংলাদেশে হবে না, বাট ওখানে শেখ হাসিনা না এটা কেন করতে পারবো না, করতে পারবো। টেক ফর এক্সাম্পল রূপপুর, ইটস এ 12.5 billion project. 12.5 billion project. Bahra Bandar. There is nothing at the moment. It's a small village. সেখানে একটা বন্দরের চিন্তা করা ভেরি পজিটিভ চিন্তা, কারণ এখানে ডেপথ, যে the draft of the vessels which can come is, any vessel can come, 40 feet draft or something. Similarly, Matarbadi has been chosen for the largest power project. It's an island, and island ছাড়া কোল বেসড এত বড় প্রজেক্ট করা মুশকিল। এই সিদ্ধান্তটা অতি বড় সিদ্ধান্ত। এই উন্নয়নের ফল মানুষ এখন কেবল দেখতে শুরু করেছে। এসব সামাজিক সেবা খাতের উন্নয়ন বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছে দেবার সম্ভাবনা সৃষ্টি করেছে। শুধু রাজধানী ঢাকায় নয়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর সাথে সরাসরি সংযুক্ত করায় সরবরাহের ক্ষেত্রে অনেক সমতা এসেছে। যেমন যমুনা সেতু উত্তরবঙ্গের সাথে বাকি দেশের যোগাযোগ তৈরি করে দেয়ায় মঙ্গা দূর হওয়া সহ অভ্যন্তরীণ ব্যবসার সুযোগ বৃদ্ধি পেয়েছে। অচিরেই পদ্মা সেতুও সমগ্র বাংলাদেশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ আরও উন্নত করতে যাচ্ছে। আজকে যদি পদ্মা সেতু হয় তার 10 ভাগের 1 ভাগ এবং 10 ভাগের 1 ভাগ সময় এবং 10 ভাগের 1 ভাগ খরচে সেই টাকাটা মানে বিক্রি করতে পারবে, বেশি বিক্রি করতে পারবে। তো এই জায়গায় যদি পদ্মা সেতুর আমার কৃষকের ফসলটা যদি পদ্মা সেতুতে অতি তাড়াতাড়ি পার হয়ে ঢাকার মার্কেটে নিতে পারে, সে যে দামটা পেয়ে বেশি লাভবান হবে, এর সাথে বড় উপকার কৃষকের আর কিছু হতে পারে না। তাছাড়া রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করে তোলার জন্য শেখ হাসিনার প্রচেষ্টার কোনো কার্পণ্য নেই। গত 7 বছরে উড়াল সেতু নির্মাণ, নাগরিকদের জন্য সরকারি বেসরকারি যানবাহনের সংখ্যা ও সেবা বৃদ্ধি এবং রাস্তাকে নিরাপদ করে তোলার জন্য সমন্বিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগারগাঁও স্টেশন পর্যন্ত ধরা হয়েছে। আমি মনে করি ফার্মগেট পর্যন্ত হলে পরে মানুষ আরও বেশি সুবিধা পাবে, কারণ ফার্মগেটে একটা জংশন, সেখান থেকে কিন্তু সারা ঢাকার বিভিন্ন দিকে যোগাযোগটা করা যায় এবং মানুষ তাহলে ব্যবহার করবে। আর এটা নির্মাণ কাজ সমাপ্ত হলে মেট্রো রেলও ভালো পয়সাও কামাই করতে পারবে। আমাদের আঞ্চলিক যোগাযোগ, সেই সাথে সাথে মানে আন্তর্জাতিক রুটের সাথে বাংলাদেশকে সংযোগ স্থাপন করে দেওয়া, সেই কাজটাও আমরা
করে যাচ্ছি। শুধু সড়ক, সেতু, রেল, নৌপথ এবং আকাশপথ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আমরা চাচ্ছি আরও একটা নতুন এয়ারপোর্টও করে দিতে, যেটা আন্তর্জাতিক এয়ার রুটের সাথে সংযোগ থাকবে। কাজে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধন রচনার জায়গা। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের সকল নাগরিকের অধিকার ও স্বার্থ রক্ষার চেষ্টা করছেন। এ পর্যন্ত তিনি তার সাহস ও নেতৃত্বের সবটুকু দিয়ে একটি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রটি প্রস্তুত করেছেন। একই সাথে বিশ্ব জলবায়ু পরিবর্তন সৃষ্ট দুর্যোগ মোকাবেলা ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে তাঁর নেতৃত্ব ও অবদান ব্যক্তি হাসিনাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। সারা বিশ্বের সর্বাধিক প্রভাবশালী নারীদের মধ্যে শেখ হাসিনা তার আসন প্রতিষ্ঠা করেছেন এবং এসবের স্বীকৃতিস্বরূপ তিনি দেশিকোত্তম ও চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ছাড়াও বহু সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন। Our innovative people and home-growing solutions have brought remarkable results in addressing climate change. In 1971, after Bangladesh gained independence, Henry Kissinger made a comment about this country. He called it a bottomless basket. Well, today, Bangladesh is definitely not a bottomless basket. কর্মবীর এই সাহসী নারী শুধুমাত্র দেশের মানুষের জীবন উন্নয়নেই নেতৃত্ব দেননি, ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে নিজ পরিবারের সদস্যদেরও আধুনিক বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন। As a mother, she is very loving, very loving. She has always been a very loving, caring person, and it's not just for us, her children, but she cares equally about everyone. Everyone in the family, cousins, nephews, especially children. She loves children. তোমরা সবাই টিকা নাও, তোমরা সবাই টিকা নাও, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমরা সুস্থ হব, আমরা সুস্থ হব, সুন্দর জীবন পাবো, সুন্দর জীবন পাবো। খেলাধুলা, সংস্কৃতি চর্চা মনে করি এটা একান্তভাবে প্রয়োজন। এই জন্য প্রয়োজন, তাহলে এই ছেলেমেয়েরা বিপথে যাবে না। বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যে বিশ্বের সব থেকে নামি দামি ক্রিকেট খেলোয়াড় দেশগুলি বাংলাদেশকে এখন হিসাব করে। Edge can take it, creating an impact straight away. Rubel. গানের ভক্ত আমি কেন, আমার আব্বা মা সবাই কিন্তু গানের ভক্ত। সবসময় গান শোনা এটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় এটা ছিল। পাশাপাশি বই পড়া, মানে আব্বা আমাদেরকে ছোটোবেলা, আমার এখনও মনে আছে 10 টাকা করে দিতেন বই কিনতে। শুরু হলো রূপকথার বই কেনা নিয়ে, তারপরে একটা পর্যায়ে আসলো দস্যু বাহারামের বই। সবাই মিলে তখন কাহাতে 2 আনা 4 আনা জোগাড় করে বাহারাম এটা হলো। তারপরে পরবর্তীতে কি, এরপরে আস্তে আস্তে উপন্যাস। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা আপনার নজরুলের বইগুলি, ছোট গল্প থেকে শুরু করে তার কবিতা পড়া এই করা। আর আব্বা তো নিজে সুন্দর আবৃত্তি করতেন, আবৃত্তি করে করে উনি শোনাতেন। আজি পরম উৎসব রাতি ওহে সুন্দর
রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক। আওয়ামী লীগ সরকারের আগে বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটা অসম্ভব অন্ধকার সময় আমরা পার করেছি। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে এই ধারাটা পাল্টে গেছে এবং আমরা যারা সংস্কৃতি কর্মী বা গান বাজনার চর্চা করি আমাদের মনে হয় যে এটা আমাদের একটা সোনালি সময়। I'm Ben Bland. Our top stories. Gunshots and explosions are heard as security forces move to end the Bangladesh hostage standoff. There are fears of many casualties in the restaurant attack. The so-called Islamic State group has claimed responsibility. হামলাকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের গোলাগুলি। এতে এক হামলাকারী নিহত হয়। এই গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান স্থানীয় এক মহিলা। চিকিৎসাধীন অবস্থায় আধা ঘন্টা আগে বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। গোলাগুলি তো সারা রাত করে, গোলাগুলি গেল গুলির শব্দ আর আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে ওই ব্যক্তিকে আটক করে চারপাশ ঘিরে ফেলে পুলিশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্যে দেশি বিদেশি ষড়যন্ত্র এক ভয়াবহ রূপ গ্রহণ করেছে। জঙ্গিবাদের অশুভ শক্তি বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্ভীক নেতৃত্ব মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দুর্গম পথযাত্রাকে নিয়ে যাচ্ছে সাফল্যের পথে। বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। আপনারা যারা স্ব কর্মস্থানে এবং মাঠ পর্যায়ে যারা আছেন, তারা ধর্মের প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন মানুষ পায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই জঙ্গি সন্ত্রাসবাদ যে নামে যেভাবে আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে এবং সেটা আমরা করব। আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেররিজম, এটা বাস্তবায়ন করতে হবে। যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না। মানুষের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে এবং আমি বিশ্বাস করি অবশ্যই আমরা তা পারব। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়, নাই নাই ভয়। হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ
করিস যাপনা, বারে বারে করে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয়।